আচ্ছা, আমরা আজকে পয়েন্ট সার্কেলের অ্যাপ্লিকেশনের উপর দ্বিতীয় ক্লাস করব আর কি। তো গত ক্লাসে আমরা পয়েন্ট সার্কেলের ডেফিনেশন এবং কিছু অ্যাপ্লিকেশন দেখছিলাম। একটা ম্যাথ সলভ করছিলাম, তাই না? তো গত ক্লাসের মতোই আরেকটা ম্যাথ আজকে আমরা একটু করব। এটা হচ্ছে ওই যে বলছিলাম যে যদি কোনো সরল রেখাকে, ধরো আমরা একটা প্রবলেমই সলভ করি যে 3x + 2y - 5 = 0 সরল রেখাকে 1 1 বিন্দুতে স্পর্শকারী। স্পর্শকারী যে বৃত্তের ব্যাসার্ধ 4 একক, তার সমীকরণ নির্ণয় করো। এটা আমাদের করতে হবে, ঠিক আছে? এখন আমরা এটা ধরবো যে কোনো সরলরেখাকে, এটা হচ্ছে স্পর্শবিন্দু। তো স্পর্শবিন্দুতে আমরা বিন্দুবৃত্তের সমীকরণ লিখব। আমরা 1 1 কী ব্যাপার, কলম দুইটার একটাতেও কালি ঠিক মতো নাই। পয়েন্ট 1 1 বিন্দুতে না, তুমি না, কি বলে, যেটা বলছিলাম যে 1 1 বিন্দুতে আমরা বিন্দুবৃত্তের সমীকরণ লিখব। বিন্দুবৃত্তের সমীকরণ কি হবে? x - 1 হোল স্কোয়ার প্লাস y - 1 হোল স্কোয়ার = 0। এখন আমরা এই সরলরেখাকে এই বিন্দুতে স্পর্শকারী বৃত্তের সমীকরণ লিখতে পারি আর কি। আমরা লিখব যে ধরি 1 1 বিন্দুতে, আমরা এটা একবারই লিখতে পারতাম, বিন্দুবৃত্তের সমীকরণ না লিখে আমরা একবারই লিখতে পারতাম। ধরি 1 1 বিন্দুতে স্পর্শকারী বৃত্তের সমীকরণ x - 1 হোল স্কোয়ার প্লাস y - 1 হোল স্কোয়ার প্লাস সাম কনস্ট্যান্ট k ইন্টু 3x + 2y - 5 = 0। ঠিক আছে? আচ্ছা, এই রেখাটা 1 1 বিন্দুগামী, কিন্তু আমরা ভুল করি না যেন ক্যালকুলেশন। আচ্ছা, তাহলে এইটা আমরা ধরবো 1 1 বিন্দুতে স্পর্শকারী বৃত্তের সমীকরণ হচ্ছে এটা। এখন দেখো, এই যে সমীকরণটা আমরা ধরছি, এখানে মাত্র একটা কনস্ট্যান্ট আছে। এখন এটার মান বের করলেই বৃত্তটা পাওয়া যাবে। এখন কন্ডিশন কি? এর আগে লাস্ট অঙ্কে আমরা করছিলাম আরেকটা বিন্দু দেওয়া আছে, কিন্তু এখানে বিন্দু না দিয়ে আরেকটা কন্ডিশন দেওয়া আছে। সেই কন্ডিশনকে ব্যাসার্ধ 4 একক, ঠিক আছে? তাহলে এখন এই সমীকরণটাকে তাহলে আমাদের একটু ভাঙতে হবে। এখান থেকে ব্যাসার্ধের এক্সপ্রেশনটা আনতে হলে ভাঙতে হবে। আর যদি আমি একটু ক্যালকুলেশনে স্মার্ট হই, তাহলে সমীকরণ না ভেঙেও কিন্তু আমরা ব্যাসার্ধের এক্সপ্রেশনটা আনতে পারবো। যে এক্সের সহগের অর্ধেকের বর্গ প্লাস ওয়াইয়ের সহগের অর্ধেকের বর্গ। এক্সের সহগ কী হবে? এখান থেকে এক্সের সহগ এখান থেকে -2, এখান থেকে 3k, ওইভাবে। তো সেটা আমরা না করি, আমরা সমীকরণটাকে
ভেঙে ফেলি, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ইন্টু এখান থেকে লিখব 3k মাইনাস 2, তাই না, এখানে মাইনাস 2x প্লাস ওয়াই ইন্টু 2k মাইনাস এটাও 2, তো 2i হবে না এখানে, হ্যাঁ মাইনাস 2। আচ্ছা, প্লাস কনস্ট্যান্ট হচ্ছে এখান থেকে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার হবে 2, আর এখানে হবে মাইনাস 5k, তাহলে 2 মাইনাস 5k ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে ব্যাসার্ধ হচ্ছে আর একক, তাহলে আমরা লিখব যেহেতু ব্যাসার্ধ সমান 4 একক, সুতরাং ব্যাসার্ধ এটা জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, তাহলে 3k মাইনাস 2 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার প্লাস এফ স্কোয়ার 2k মাইনাস 2 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস সি হচ্ছে 2 প্লাস 5k ইকুয়ালস টু আর স্কোয়ার, দ্যাট ইজ 16। তাহলে এখান থেকে আমরা কে বের করতে পারবো না। এমনি দেখো, আমরা যদি এটার ছবি কল্পনা করি যে একটা সরলরেখাকে একটা নির্দিষ্ট বিন্দুতে স্পর্শকারী এবং একটা নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্ত কিন্তু দুইটা হইতে পারে, তাই না, সেম এইদিকে আরেকটা বৃত্ত হতে পারে না, এরকম সেম ব্যাসার্ধের এরকম দুইটা বৃত্ত হতে পারে। কাজেই দেখা যাচ্ছে যে এখানে আমরা একটা কে এর দ্বিঘাত সমীকরণ পাইছি এবং এই দ্বিঘাতটা সমাধান করে আমরা কে এর মানটা বের করে ফেলতে পারবো, তাই না। আচ্ছা, এই ক্যালকুলেশনটা এটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 3k মাইনাস 2। আমরা যদি একবারে ভেঙে হিসাবটা করে ফেলি, প্রথম হলো আমরা 3k মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 2k মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 4 দিয়ে মাল্টিপ্লাই করলাম, প্রথম 4 দিয়ে মাল্টিপ্লাই করলে মাইনাস 8 প্লাস 20k ইকুয়ালস টু 64, 464। এরপরে আমরা একসাথে ইয়ে করব, তাহলে এটাকে আমরা দ্বিঘাত সমীকরণের আকারে একবারে সাজাতে চাই। কে এর দ্বিঘাত হবে এটা একবারে সাজালে, এখানে হচ্ছে 4 আর এখানে হচ্ছে 9, তাই না, স্কোয়ার করলে তাহলে 9 4 13, তাহলে 13k স্কোয়ার। ঠিক আছে, এরপরে কে হচ্ছে এখানে 3 দুগুণে 6 দুগুণে 12 মাইনাস 12, আর এখানে হচ্ছে 2 দুগুণে 4 দুগুণে 8, তাহলে মাইনাস 12 মাইনাস 8 মাইনাস 20 প্লাস 20 ভ্যানিশ হয়ে গেল, তাহলে এটা আমাদের একটা সুবিধা হলো, তার মানে কে থাকবে না। আচ্ছা, এরপরে হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, এখানে 2 2 4 4 4 8 মাইনাস 8 0 হয়ে গেল, 8 মাইনাস 8 0 হয়ে গেল, ইকুয়ালস টু হলো 8 মাইনাস 8 0, তাহলে 13k স্কোয়ার ইকুয়ালস টু হলো 64ই আসতেছে আমাদের। ঠিক আছে, চেক করতে পারি ক্যালকুলেশন, আবার একটু চেক করি ভুল হয়েছে কিনা দেখি। এখানে 9, এখানে 4, 9 4 হচ্ছে 13, তাহলে 13k স্কোয়ার, আর কে এর জন্য হবে এখানে 3 ইন্টু 2 6, 6 ইন্টু 2 12, 2 দুগুণে 4 8, তাহলে মাইনাস 12 মাইনাস 8, তাহলে মাইনাস 20, হ্যাঁ, তাহলে মাইনাস 20k প্লাস 20k। ঠিক আছে, ওইদিকে আমাদের 5 ছিল, এটা 20k, তাহলে 0 হয়ে গেল। তারপরে এখানে হচ্ছে এখানে 4 এখানে 4, তাহলে 8 হলো, তাহলে এটা 13k স্কোয়ার ইকুয়ালস টু 64। দ্যাট ইজ আমরা এখান থেকে ওদের কে এর দ্বিঘাত, এখান থেকে আমরা কে এর দুইটা মান পাচ্ছি, দ্যাট ইজ কে ইকুয়ালস টু 64 বাই 13, এটা রুট ওভার, দ্যাট ইজ এটা রুট ওভার মানে এখানে প্লাস মাইনাস হবে, তাহলে প্লাস মাইনাস 8 বাই রুট ওভার 13। এখন আমরা এই মানটা এখানে বসায় দিতে পারি, অথবা এখানে বসায় দিয়ে বলতে পারি এটার বৃত্তের সমীকরণ, বুঝছো। বৃত্তের সমীকরণকে আমরা এইভাবে রাখলেও, মানে আমরা যদি সমীকরণটাকে এইভাবে লিখে অ্যান্সার দিয়ে দিই, তাতে আমাদের ম্যাথ কারেক্ট। ঠিক আছে, এখানে শিক্ষক যদি নির্দয় না হয় তাহলে তোমাকে নাম্বার কাটবে না, কাটা উচিত না। সমীকরণ ভাঙা দেখাইতে হয়, অনেকে হয়তো নাম্বার কেটে দেয়, হ্যাঁ হ্যাঁ ওরকম প্রকাশ করতে হয়। প্রকাশ না করলেও যদি আমি এখানে কে এর মান বসাই দিই, তাহলে বলি এটা বৃত্ত, আর এই সমীকরণের চেহারা বৃত্তের চেহারার সাথে মিলে যায়, কাজেই কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আমরা যে যদি আমরা এখানে পয়েন্ট সার্কেল অ্যাপ্লাই করি, দিস ইজ হাউ উই ক্যান সলভ ইট।
আচ্ছা, এখন যদি আমরা এটাকে প্রচলিত নিয়মে সমাধান করি, যেহেতু আমরা পয়েন্ট সার্কেলের অ্যাপ্লিকেশন করতেছি, সো পয়েন্ট সার্কেল অ্যাপ্লাই না করলে এই অঙ্কটাকে আমরা কিভাবে করতাম সেটা নিয়ে আমরা একটু ভাবতে পারি, সেটা দেখি কি করা যায়। তো এই সরলরেখাকে এই বিন্দুতে স্পর্শকারী। আচ্ছা, আমরা বৃত্তের স্পর্শক সম্পর্কিত কিছু তাত্ত্বিক আলোচনা ছিল, এই প্রসঙ্গে ওই তাত্ত্বিক আলোচনাগুলো একটু একটু করে হয়ে যাবে। যেমন কোনো সরলরেখা কোনো বৃত্তের স্পর্শক হওয়ার শর্ত কী, মানে খুব সহজভাবে যে শর্তটা আমরা বলতে পারি, কোনো সরলরেখা যদি কোনো বৃত্তের স্পর্শক হয়, এই শর্তটা আমরা দুইভাবে প্রতিপাদন করতে পারি। সরলরেখা বৃত্তের স্পর্শক হওয়ার অর্থ হচ্ছে, ধরো সরলরেখাটা ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0, আর বৃত্তটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস, আচ্ছা লেখা বেশি ছোট হয়ে যাচ্ছে না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। এখন এই সরলরেখাটাই বৃত্তের স্পর্শক হলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই সরলরেখার সমীকরণটাকে আমরা y ইকুয়ালস টু এক্স প্লাস বি, তো y ইকুয়ালস টু মাইনাস এ এক্স মাইনাস সি ডিভাইডেড বাই বি, ঠিক আছে। এই সাবস্টিটিউশনটা যদি এখানে দেই, তাহলে y এর মানটা এটা বসালে এই সমীকরণটা একটা x এর দ্বিঘাত সমীকরণ হবে, তাই না? মানে আমরা যদি y কে x দিয়ে প্রতিস্থাপন করি তাহলে এটা একটা x এর সমীকরণ হবে, তাহলে এই সমীকরণটা হবে একটা x এর দ্বিঘাত সমীকরণ। আচ্ছা, সেটা আসলে কি ইন্ডিকেট করে? এই x এর দ্বিঘাত সমীকরণটা কি ইন্ডিকেট করে? ওই x এর দ্বিঘাত সমীকরণটা সমাধান করলে কিন্তু আমরা x এর দুইটা মান পাবো, বুঝছো? x এর দুইটা মান পাবো। সেই দুইটা মান আমরা কেন পাবো? কারণ নর্মালি একটা সরলরেখা একটা বৃত্তকে দুইটা বিন্দুতে ছেদ করে, ইন জেনারেল দুইটা বিন্দুতে ছেদ করে। ওই যে দ্বিঘাত মানে দুইটা বিন্দু, তাহলে ওই দুইটা বিন্দু আবার যখন স্পর্শক হবে তখন দুইটা বিন্দুর সমাপতন হবে, দুইটা বিন্দু এক বিন্দুতে পরিণত হবে, মানে ছেদক থেকে স্পর্শক। যেমন ধরো বৃত্তটা এই অবস্থা থেকে এই অবস্থায় ছেদক থেকে স্পর্শক অবস্থায় আসছে, অর্থাৎ এই দুইটা বিন্দু ছেদ বিন্দু ছিল, ছেদক থেকে সে যখন স্পর্শকে পরিণত হচ্ছে, এই যে মানে ছেদ বিন্দুগুলো কাছে আসতেছে, এরকমভাবে আস্তে আস্তে যখন ছেদ বিন্দুগুলো সমাপতন হচ্ছে তখন সেটা স্পর্শক হচ্ছে। তার মানে y এর এই মানটা এখানে বসিয়ে দিলে আমরা x এর যে দ্বিঘাত পাবো সেই দ্বিঘাতের মূলদ্বয় সমান হবে, ঠিক আছে? তাহলে মূলদ্বয় সমান হবে, তাহলে ওই মানটা এখানে বসাবো। বসানোর পর এই এক্সপ্রেশনের মধ্যে মূলদ্বয় সমানের যে শর্ত, মূলদ্বয় সমানের শর্ত কি? বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0, অর্থাৎ নিশ্চয়ক শূন্য। সেটা বসানোর পর আমরা এই যে জিএফসি দিয়ে বৃত্তের সমীকরণটা লিখছিলাম সেটার একটা কন্ডিশন পাবো আর কি, বুঝতে পারছো? মূলদ্বয় সমানের শর্ত বসাবো। আবার x এর জন্য, হ্যাঁ সরি, y যদি আমি বসাই তাহলে তো x, f-টা তো x এর জন্য, এফটা বুঝি নাই, ওয়াইটা, হ্যাঁ এফটাও এক্সের জন্যই হয়ে যাবে তো সবই, মানে আচ্ছা ধরো আমরা এই অঙ্কটার ক্ষেত্রেই চিন্তা করি যে এই সরলরেখাকে এত বিন্দুতে স্পর্শকারী বৃত্তের ব্যাসার্ধ 4 একক। এখন সেখানে আমরা বলতেছি যে এই সরলরেখাকে এত বিন্দুতে যে বৃত্তটা স্পর্শ করবে, তাহলে এত বিন্দুতে স্পর্শ করবে, তাহলে আমরা কি করব যে এখান থেকে ধরো এই সমীকরণটা থেকেই 2y ইকুয়ালস টু আমরা কি পাবো? মাইনাস 3x প্লাস 5, তাই না? এখন এই 2y ইকুয়ালস টু যদি আমরা এখানে বসাই তাহলে এক্স স্কোয়ার প্লাস, তাহলে y ইকুয়ালস টু কী হবে? ডিভাইডেড বাই 2, তাহলে মাইনাস 3x প্লাস 5 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার প্লাস 2gx প্লাস 2f ইন্টু এটা মাইনাস 3x প্লাস 5 ডিভাইডেড বাই 2 প্লাস c ইকুয়ালস টু 0। দেখো তাহলে এই সমীকরণটা এখন একটা x এর দ্বিঘাত সমীকরণ হবে না? তাহলে এই দ্বিঘাতের নিশ্চয়ক শূন্য হবার শর্তটা আমরা লিখব, সেটা আমাদেরকে জিএফসি এর মধ্যে একটা ইকুয়েশন দিবে। এখন ওই যে আমরা বলছি এটা যেহেতু 3 ভ্যারিয়েবল,
জিএফসি তিনটা জিনিস, তাহলে ওই তিনটা জিনিসের মানের জন্য অ্যাটলিস্ট আমাদের তিনটা স্বাধীন সমীকরণ লাগবে, ভিন্ন সমীকরণ লাগবে। তাহলে তৃতীয় সমীকরণটা আমরা পাবো 1 1 বিন্দুটা এটার উপর বসিয়ে দিয়ে, তৃতীয় সমীকরণ। চতুর্থ সমীকরণটা আমরা পাবো, আমরা বলছি এই বৃত্তের ব্যাসার্ধ 4 একক, বুঝছো কথাটা? তাহলে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি ইকুয়ালস টু 16, এটা হচ্ছে পরবর্তী সম্পর্ক, ঠিক আছে? তাহলে এইভাবে তিনটা সম্পর্ক দিয়ে আমাদের এই অঙ্কটা করতে হবে, বুঝছো? আমি যদি জাস্ট ইকুয়েশনগুলা ধরো এটা একটা লিখলাম, ধরো এখান থেকে এখানে কিন্তু আমরা ধরো যে 20% কাজ করছি তাও না, মানে হয়তো 30-50% কাজ আমরা করছি। এখান থেকে আমাদের মূলত যে ইকুয়েশনটা নিয়ে আমাদের কাজ করতে হবে সেই ইকুয়েশনটা বের করার কাজ আরও বাকি আছে। ধরে নিলাম এখান থেকে একটা ইকুয়েশন আমরা পাইছি, এটা কন্ডিশন 1, মানে জিএফসি দিয়ে আমাদের এটা হচ্ছে কন্ডিশন 1। এখন আমাদের সেকেন্ড কন্ডিশন কী হবে? সেকেন্ড কন্ডিশন হচ্ছে এই বিন্দুতে বৃত্তটা এই বিন্দুগামী, তাহলে বৃত্তটা এই বিন্দুগামী বলে আমরা 1 1 বিন্দু বসাবো। 1 + 1 + 2g + 2f + c = 0, এটা হচ্ছে কন্ডিশন 2, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমাদের কন্ডিশন 3 কি হবে? কন্ডিশন 3 হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ 4 একক, তার মানে হচ্ছে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি ইকুয়ালস টু 16, এই হলো কন্ডিশন 3। এখন এই তিনটা কন্ডিশন সমাধান করে জিএফসি এর মান বের করে বৃত্তকে বের করতে হবে, বুঝছো? এটা হচ্ছে একটা মেথড, দ্বিঘাত সমীকরণ ব্যবহার করে, এটা একটা মেথড, এই মেথডটার প্রচলন আছে। হ্যাঁ, তারপরে এটা মুছে ফেলি। হ্যাঁ, তারপরে মেথড হচ্ছে, কিন্তু এই মেথডটা কিন্তু যথেষ্ট টাইম কনজিউমিং। হ্যাঁ, আরেকটা মেথড বলতে পারি যে কোনো বৃত্ত যদি কোনো সরলরেখাকে স্পর্শ করে তাহলে বৃত্তের কেন্দ্র থেকে ওই সরলরেখার স্পর্শবিন্দুতে যদি আমরা লম্ব আঁকি, মানে ওই বৃত্তের কেন্দ্র থেকে সরলরেখার উপর যদি লম্ব আঁকি, তাহলে ওই লম্বটা বৃত্তের ব্যাসার্ধের সমান হবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আরেকটা কন্ডিশন, এটাও আমরা বলতে পারি। অর্থাৎ বৃত্তের কেন্দ্র হচ্ছে -g - f আর সরলরেখা হচ্ছে ax প্লাস, মানে এটা ধরি, ওইটাই ধরি, তাহলে 3x + 2y - 5 = 0, এটা হচ্ছে আমাদের সরলরেখা। আর আমরা বৃত্তটাকে অ্যাজিউম করছি, বৃত্তের সমীকরণটা হচ্ছে x² + y² + 2gx + 2fy + c = 0, এটা হচ্ছে আরেকটা সরলরেখা, মানে বৃত্তের সমীকরণ। এখন এই বৃত্তটা একটা স্পর্শক হচ্ছে এই রেখাটা, তাহলে কোনো রেখা যদি বৃত্তের স্পর্শক হয় তাহলে বৃত্তের কেন্দ্র থেকে রেখার উপর লম্ব, তাহলে কেন্দ্র থেকে রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কি? কোনো বিন্দু থেকে রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, তাহলে কেন্দ্র হচ্ছে -g - f, তার মানে -3g - 2f - 5 ডিভাইডেড বাই কী হবে? √3² + 2², এই হচ্ছে কেন্দ্র থেকে রেখার উপর অঙ্কিত লম্ব, ঠিক আছে? লম্বের দৈর্ঘ্য, দূরত্ব, লম্ব বা কেন্দ্র থেকে সরলরেখার দূরত্ব সমান বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ কি? g² + f² - c, এটার √। এখন এখান থেকে যদি এটাকে উঠিয়ে দিই তাহলে এটা স্কোয়ার হবে, এটা স্কোয়ার হবে না, রুট থাকবে না, তাহলে এই হচ্ছে শর্ত, এখান থেকেও √টা উঠে যাবে, তাহলে 9 + 4 ধরো এখানে 13 হবে, এখানে হবে 13, তাহলে দিস ইজ দ্য কন্ডিশন। তাহলে এটা হচ্ছে একটা রিলেশন, ঠিক আছে? ওইখানে দ্বিঘাতের নিশ্চয়ক আর এখানে আমরা সরাসরি লিখতেছি। ওই দ্বিঘাতের নিশ্চয়ক করলেও কিন্তু ফর্মটা একটু জটিলই আসতো। তো এটা হচ্ছে আমাদের 1 নম্বর কন্ডিশন। তারপরে কন্ডিশন হলো ওই আগের বিন্দু বসাবো, আরেকটা হচ্ছে ব্যাসার্ধ 4 একক বসাবো, বৃত্তের ব্যাসার্ধ 4 একক, ঠিক আছে? সেটা থেকে ওকে, এভাবে করে তিনটা আননোন সলভ করা এবং অঙ্ক করা যথেষ্ট জটিল হবে, ক্যালকুলেশন করতে করতে তোমার বিরক্ত হয়ে যেতে হবে। হ্যাঁ,
বাট সেই প্রবলেমটা আমরা করলাম। দিস ইজ শেষে যদি না মিলে তাহলে তো শেষ। হ্যাঁ, তারপরে যদি মিলাইতে না পারি তাহলে অনেক সমস্যা হবে। সেই জিনিসটা, সেই জটিল কাজ আমরা এরকম সিম্পল বিন্দুবৃত্ত ব্যবহার করে এটা করে ফেললাম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমরা বিন্দুবৃত্ত দিয়ে আরেকটা অ্যাপ্লিকেশন দেখালাম, যেখানে আমাদের অঙ্কটা দেখো। এই অঙ্কটা কিন্তু খুব কঠিন অঙ্ক না, একটা নিরীহ একটা অঙ্ক। ঠিক আছে, তো নিরীহ অঙ্কটা খুব সুন্দরভাবে আমরা সলভ করতে পারি পয়েন্ট সার্কেল ব্যবহার করে। তারপর তাহলে আমরা যেটা দেখলাম যে কোনো সরলরেখাকে কোনো বিন্দুতে স্পর্শকারী বৃত্ত, কোনো নির্দিষ্ট বিন্দুতে স্পর্শকারী বৃত্তকে আমরা বের করতে পারি, এবং ওই সরলরেখাকে স্পর্শ করার পরবর্তী যে শর্তটা, সেই শর্ত তৃতীয় বিন্দু মানে আরেকটা বিন্দু হতে পারে, একটা ব্যাসার্ধ নির্দিষ্ট হতে পারে, কিংবা এইটা স্পর্শকারীটা ঠিক রেখে এখানে আমি আরও অন্যান্য শর্ত বসিয়েও মানে আমরা ম্যাথ বানাতে পারি, যেখানে আমরা অনায়াসে এই পয়েন্ট সার্কেল কনসেপ্ট ব্যবহার করতে পারি। যেমন বলল যে এত সরলরেখাকে এত বিন্দুতে স্পর্শকারী এবং এক্স অক্ষকে স্পর্শকারী বৃত্তের সমীকরণ নির্ণয় করো। ঠিক আছে, এখন ওই যে এক্স অক্ষকে স্পর্শকারী বৃত্তের সমীকরণের জন্য যে শর্ত, সেই শর্তটা আমরা জানি। এক্স অক্ষকে স্পর্শকারী বৃত্তের শর্ত কি? এক্স অক্ষকে স্পর্শকারী বৃত্তের সমীকরণ হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, হ্যাঁ মানে বৃত্তের ব্যাসার্ধের মান সমান কেন্দ্রের কোটির মান। মানে আমরা এটাকে এরকম লিখি, আর স্কোয়ার ইকুয়ালস টু এফ স্কোয়ার, এটা লিখতে পারি। ব্যাসার্ধের মান সমান কোটির মান, ওই যে সেখান থেকে ওই এটা কি হয়, আর স্কোয়ার মানে হলো জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি ইকুয়ালস টু এফ স্কোয়ার কাটা, তার মানে জি স্কোয়ার ইকুয়ালস টু সি। এইটা হ্যাঁ শর্তটা তোমার এটা মুখস্থ আছে। আমার আসলে এটা মুখস্থ থাকার চেয়ে এটা তো চিন্তা করে এটা বোঝা যায়, তো এই জন্য আমার কাছে এটা প্রেফারেবল মনে হয় আর কি। এটা মনে রাখাটা, এটা আসলে মনে রাখতে হয় না, এটা বোঝা যায়, আর এটা হচ্ছে মনে রাখতে হয়। সো যেটা মনে রাখতে হয় সেটা আমি ভুলে যাই। আচ্ছা, তাহলে এখন দেখো যে এত সরলরেখাকে 1 বিন্দুতে স্পর্শকারী, এক্স অক্ষকে স্পর্শকারী এবং এক্স অক্ষকে স্পর্শকারী বৃত্তের সমীকরণ। তাহলে এটা কি করব, আমরা এখানেও লিখবো যে ধরি বৃত্তের সমীকরণ। ধরি বৃত্তের সমীকরণ কি লিখব, x মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস k ইন্টু 2x প্লাস 3x প্লাস 2y মাইনাস 5 ইকুয়ালস টু 0। ঠিক আছে, এখন এটাকেও সাজাই ফেলবো সেভাবে, x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস x ইন্টু 3k মাইনাস 2 প্লাস y ইন্টু 2k মাইনাস 2 প্লাস এখানে 1 1 2 আর মাইনাস 5 প্লাস 2 মাইনাস 5k ইকুয়ালস টু 0, 5k ইকুয়ালস টু 0। তাহলে এটা ওই যে এক্স মানে জেনারেল ফর্মে লিখলাম। এখন আমরা বলছি জি স্কোয়ার ইকুয়ালস টু সি। হোয়াট ইজ জি স্কোয়ার হেয়ার? জি স্কোয়ার হচ্ছে এইটার নেগেটিভ, এটার অর্ধেক, তার মানে 3k মাইনাস 2 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার ইকুয়ালস টু সি। সি এর মান হচ্ছে 2 মাইনাস 5k। তাহলে এই যে দেখো আবার সেই কে এর দ্বিঘাত, তাহলে এখান থেকে কে এর একাধিক মান পাওয়া যাবে ওইখানে কে। আচ্ছা, তাহলে এই দ্বিঘাতটাতে দেখি কি হয়। এটা আমরা 4 দিয়ে 3k মাইনাস 2 একবারে বর্গ করে ফেলি, 9k স্কোয়ার মাইনাস 3 দুগুণে 6 12k প্লাস 4 ইকুয়ালস টু, এইটা 4 হবে 2 দিয়ে গুণ করলে 4 দুগুণে 8 হবে, 5 4 5 20 মাইনাস 20k, রাইট। তাহলে এইখানে আমরা মান দুইটা পাবো, 9k স্কোয়ার মাইনাস 12k
-20 কে ওই পাশে আসলে হবে হলো +8k। আচ্ছা, আর -4 = 0। এই যে কে এর দুইটা বাস্তব মান পাওয়া যাবে, এটা নেগেটিভ, কাজে কে এর দুইটা বাস্তব মান পাওয়া যাবে। সুতরাং k = -b8 ± √b² মানে 64 -4ac। 4ac মাইনাসে মাইনাসে প্লাস হবে, 4 4 16, 9 16 কত বলো? 144, তাই না? 9 16 144, 144, 144 ধারা। তারপরে হচ্ছে 9 দিয়ে ভাগ করলাম টোয়াইজে, তাহলে 18। এই কে এর দুইটা মান, এই কে এর মান পেয়ে গেছি, এখানে বসালে বৃত্তের সমীকরণ। ঠিক আছে, এটাও সহজ। আর নতুবা অন্যভাবে করলে অঙ্ক বড় হবে। এর চেয়ে সংক্ষিপ্ত মেথডে যদি কেউ অঙ্ক করতে পারে তাহলে ভালো, করতে পারাটাই পুরস্কার হবে। আমি বলবো না যে এর চেয়ে সহজে কেউ করতে পারলে তাকে পুরস্কার দিব, যে করবে করাটাই পুরস্কার। এনিওয়ে, এটা খুব সহজ প্রসেস আর কি। এটা লিখবা, অঙ্কটা লিখবা এটা। সরি। আচ্ছা, তারপরে আমরা করব কি, এখন মানে পয়েন্ট সার্কেল দিয়ে কিন্তু আরও চমৎকার ধরনের অঙ্ক করা যায়। মানে তোমাকে আমি এই অঙ্কগুলো পরে আলোচনা করব। যেমন আচ্ছা, একটা অঙ্ক আমার একটু লোভ হচ্ছে একটা প্রবলেম নিয়ে একটু ডিসকাস করা। যেমন আমরা দেখতেছি যে পয়েন্ট সার্কেলের বৈশিষ্ট্য হচ্ছে সে ছেদককে স্পর্শক বানায় দেয়। মানে পয়েন্ট সার্কেলকে ব্যবহার করলে আমরা স্পর্শক বক্রের সমীকরণ পাই। এখন দেখো যে ধরো এটা একটা সরলরেখা, এই সরলরেখার উপর যদি আমি এরকম একাধিক বিন্দু চাই, যে একাধিক বিন্দুতে কোনো বক্ররেখা এরকমভাবে তাকে স্পর্শ করবে, বুঝছো? আচ্ছা, যেমন একটা বলি যে এই যে বক্ররেখাটা, এটার মধ্যে কয়টা ভাঁজ আছে? এরকম মানে এরকম 3টা। মানে স্পর্শ করতে হলে তাকে এরকম 3টা প্যাচ দিতে হবে আর কি। 3টা প্যাচ ছাড়া এরকম স্পর্শ সম্ভব না। এখন দেখো, এইটাকে একটা সরল রেখা দিয়ে যদি আমরা ছেদ করাই, তাহলে এই সমীকরণটার মাত্রা কত? এখানে ছেদবিন্দু কয়টা? 6টা। তাহলে ছেদবিন্দু 6টা হওয়ার অর্থ কি? এটা হচ্ছে একটা 6 মাত্রার সমীকরণ। হ্যাঁ, পাওয়ার মানে 6 পাওয়ারের একটা সমীকরণ। তো এখানে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে আমরা পয়েন্ট সার্কেল ব্যবহার করে এরকম 6 পাওয়ারের সমীকরণও তৈরি করতে পারি। আমরা কি করব, যে ধরো তোমাকে যদি বলা হয় যে এই সরল রেখার উপর, মনে করো তোমাকে বললো যে ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0 সরল রেখাকে ধরো এরকম 3টা বিন্দু x1 y1, তারপর x2 y2, তারপর x3 y3, এই 3টা বিন্দুতে স্পর্শ করবে। বিন্দুতে স্পর্শকারী বক্রের সমীকরণ। ওটা তো বৃত্ত হবে না, স্পর্শকারী বক্রের সমীকরণ আমরা লিখে ফেলতে পারবো। কিভাবে লিখবো? দেখো, লিখবো হলো বক্রের সমীকরণ লিখতে আমরা পয়েন্ট সার্কেল ইউজ করব। হ্যাঁ, পয়েন্ট সার্কেল ইউজ করবো। দেখো কীভাবে লিখবো। আমি লিখবো x মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y মাইনাস y1 হোল স্কোয়ার। এটা হচ্ছে একটা পয়েন্ট সার্কেল। এই সমীকরণটাকে এটার সাথে মাল্টিপ্লাই করব, x মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y মাইনাস y2 হোল স্কোয়ার, তার সাথে আবার মাল্টিপ্লাই করব x মাইনাস x3 হোল স্কোয়ার প্লাস y মাইনাস y3 হোল স্কোয়ার। দেখো তো এটার মাত্রা কত হয়েছে? 2 3 দুগুণে 6 মাত্রা। বলছি আমরা এই সমীকরণটা 6 মাত্রা হওয়া উচিত। এটা লিখব
লিখে তার সাথে লিখব প্লাস কে ইন্টু সরলরেখা সমীকরণ। দ্যাটস ইট। জড়া বক্ররেখা থাকবে, মানে যে কয়টা বিন্দু থাকবে প্রত্যেকটা বিন্দুতে এরকম পয়েন্ট সার্কেলের ইকুয়েশনকে গুণ করব। মানে এই 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 মেথডটা হচ্ছে, এটা একটা প্রসেস, এটা একটা টেকনিক। সেটা হচ্ছে যে তুমি যদি শূন্য স্থানে এরকম কয়েকটা ডিসক্রিট পয়েন্টকে একটা সমীকরণ আকারে প্রকাশ করতে চাও, তো তুমি জানো যে এই পয়েন্টটার ইকুয়েশন ফর্ম হচ্ছে x মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার ইকুয়ালস টু জিরো। এই পয়েন্টটাকে তুমি এভাবে প্রকাশ করতে পারো। আচ্ছা, যখন তুমি তিনটা বা এরকম চারটা পয়েন্টের এক্সপ্রেশনকে মাল্টিপ্লাই করে ইকুয়ালস টু জিরো লিখতেছো, ঠিক আছে, তাহলে চারটা জিনিসের গুণফল ইকুয়ালস টু জিরো, মানে এটা জিরো, এটা জিরো, এটা জিরো, এটা জিরো, সবগুলো আলাদা আলাদা করে জিরো। তাহলে সবগুলো আলাদা আলাদা করে জিরো হবে, মানে প্রত্যেকটা পয়েন্ট পাচ্ছ। আচ্ছা, আর এই পয়েন্টগুলো যেহেতু পয়েন্ট সার্কেল, তাহলে পয়েন্ট সার্কেল কি করে? সমাপতিত বিন্দুতে ছেদ করে। তাহলে সমাপতিত বিন্দুতে ছেদ করা মানেই হলো যে একটা ছেদক যখন সমাপতন হয়, ছেদ বিন্দুগুলোর যখন সমাপতন হয়, তখন ছেদকটা স্পর্শকে পরিণত হয়। বুঝতে পারছো? এটা আমরা ইন্টারমিডিয়েটে এই অঙ্ক করাই না, কিন্তু একেবারে মানে বোঝা যায় যে এরকম তুমি ইচ্ছা করলে এই ধরনের ম্যাথ মানে সমীকরণ কনস্ট্রাক্ট করে এরপরে তুমি বললা যে আমি চাই এটা আরেকটা বিন্দু দিয়ে যাক, সেই বিন্দু বসালাম, কে এর মান বের করলাম, বের করে যে সমীকরণটা আমরা পাবো, তুমি ইচ্ছা করলে এটার গ্রাফ ডেসমস গ্রাফিং ক্যালকুলেটর ব্যবহার করে দেখতে পারো, দেখবা যে চমৎকার করে স্পর্শ করতেছে। ঠিক আছে? আচ্ছা, এটা আমরা একটু অ্যাবাভ লিমিট, আমাদের লিমিটের বাইরের কিছু নিয়ে কথা বললাম। এখন আমরা আবার ডাউন টু আর্থে আসি, যে আমাদের উচ্চ মাধ্যমিকের বইতে যেই অঙ্ক আছে, যেই জিনিস আছে, সেটার ক্ষেত্রে আরেকটা অ্যাপ্লিকেশন করে আজকে শেষ করব। ঠিক আছে? আমরা আমাদের বৃত্তের সমীকরণ যদি দেওয়া থাকে, তাহলে বৃত্তের কোনো নির্দিষ্ট বিন্দুতে স্পর্শক রেখার সমীকরণ আমরা বের করতে পারি, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0 বৃত্তের x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। স্পর্শক এটা আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা যেমন ধরো বৃত্ত মানে হচ্ছে যে তার প্রত্যেকটা বিন্দুতে কিন্তু বৃত্তের স্পর্শকের ঢালগুলো চেঞ্জ হয়, তাই না? তো আমরা ক্যালকুলাস থেকে জানছি, ডিফারেনশিয়াল ক্যালকুলাস থেকে, যে এইটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, তাহলে dy/dx সেট দ্বারা আমরা কোনো বিন্দুতে স্পর্শকের ঢালকে বুঝি, তাই না ব্যাপারটা? আচ্ছা, তাহলে আমরা বলবো যে এখন এটাকে আমরা ডিফারেন্সিয়েট করি, 2x প্লাস 2y ইন্টু dy/dx প্লাস 2g প্লাস 2f ইন্টু dy/dx ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা dy/dx যদি কমন নেই, 2y প্লাস 2f হয় ইকুয়ালস টু, যদি আমরা ওই পাশে নেই, এই যে এটাকে ওই পাশে নেই, তাহলে কি হবে? মাইনাস 2x প্লাস 2g। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা পাচ্ছি dy/dx ইকুয়ালস টু 2 কাটা যায়, তাহলে মাইনাস x প্লাস g ডিভাইডেড বাই y প্লাস f। এটা হচ্ছে dy/dx এর এক্সপ্রেশন। এখন আমরা বলবো যে x1 y1 বিন্দুতে স্পর্শক, বিন্দুতে স্পর্শকের ঢাল সমান কত? ঢাল সমান কি হবে? এখানে x1 y1 বিন্দু বসাতে হবে, তাহলে ঢাল সমান মাইনাস x1 প্লাস g ডিভাইডেড বাই y1 প্লাস f, রাইট? এটা হচ্ছে স্পর্শকের ঢাল। তাহলে এখন আমরা লিখতে পারবো, সুতরাং স্পর্শকের সমীকরণ হচ্ছে
y minus y1 divided by x minus x1 equals to minus x1 plus g divided by y1 plus f। এটা হচ্ছে ঢালের কনসেপ্ট দিয়ে বৃত্তের যে কোনো বিন্দুতে স্পর্শকের সমীকরণের ফর্মুলা। এই ফর্মুলাটা কিন্তু কম্পারেটিভলি ইজিয়ার, বইতে যে ফর্মুলাটা মোস্টলি ব্যবহার হয়, আর বইতে যে ফর্মুলাটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে এক্স এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়াই ওয়ান প্লাস জি ইন্টু এক্স প্লাস এক্স ওয়ান প্লাস এফ ইন্টু ওয়াই প্লাস ওয়াই ওয়ান প্লাস সি ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আরেকটা ফর্মুলা। একটু পজ করো তো, সাউন্ড বেশি হচ্ছে। মানে এই এক্সপ্রেশনটা মুখস্থ করাটা কিন্তু কঠিন, সে কারণে আমি এটার চেয়ে এটাকে প্রেফার করি। এখন এটাও কিন্তু একটা মুখস্থ করার ব্যাপার আছে, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এক্স মাইনাস এক্স ওয়ান, যেমন এক্স ওয়ান প্লাস জি ওয়াই ওয়ান প্লাস এফ। এখন আমরা আরও সহজ ফর্মুলা মানে যদি আমরা লিখতে চাই সেটা হচ্ছে না, কেন হবে না বলো তো? নিচেরটা হবে না, হ্যাঁ সি নাই, কিন্তু তারপরও এটা বানানো যাবে। মানে এটা এটা কিন্তু একটা কাজ যে এই এক্সপ্রেশনটা এই এক্সপ্রেশনে রূপান্তর করা যায়, ঠিক আছে? এই এক্সপ্রেশনটা এক্সপ্রেশনে রূপান্তর করা যায়। এটা তুমি এইচ ডাব্লিউ করবা, ঠিক আছে? এটাকে আমি তোমার এইচ ডাব্লিউ দিলাম যে এই এক্সপ্রেশন থেকে এক্সপ্রেশনটা কিভাবে আনা যায়, এটা তোমরা করবা। আনা যায় আমি জানি, আমি এটার উপর দরকার হলে আরেকটা ক্লাস নিব, কিন্তু তুমি এটাকে বাসায় চেষ্টা করবা আর কি। যে এক্সপ্রেশনটা সিম্পল, এটাতে সি আছে ওটাতে সি নাই, কিন্তু দুইটাই সত্য। এবং তুমি যদি বিন্দু বসিয়ে যদি সমীকরণ বের করো দেখবা দুইটা সেম আসবে, একই উত্তর আসবে। বুঝছো কথাটা? যদিও এটা সি মুক্ত, এটাতে সি আছে, কিন্তু একই উত্তর আসবে। আচ্ছা, এখন দেখো আরেকটা এক্সপ্রেশন যেটা আমরা বলছি, ধরো এটা যদি একটা বৃত্ত হয়, এটা যদি আরেকটা বৃত্ত হয়, তাহলে আমরা যদি এই বৃত্তের সমীকরণ থেকে এই বৃত্তের সমীকরণ বাদ দেই, এখন বাদ দেওয়া মানে কি? আমরা বলতেছি, আমরা এরকম লিখতেছি বৃত্ত 1 যোগ কে ইন্টু বৃত্ত 2, তাহলে কি হবে? ছেদবিন্দুগামী বৃত্ত হবে, তাই না কথাটা? এখন ধরো আমি যদি বিয়োগ করে দিই, তাহলে বিয়োগ করে দিলে এই সমীকরণের মধ্যেও এক্স স্কোয়ার আছে, এই সমীকরণের মধ্যেও এক্স স্কোয়ার আছে, তাহলে বিয়োগ করলেও তো এদের ছেদবিন্দুগামী পাওয়া যাওয়ার কথা। মানে বিয়োগ করা মানে হচ্ছে কে এর মান -1 বসিয়ে যোগ করা, তাই না? তাহলে যদি বিয়োগ করি, তাহলে যেহেতু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার টার্ম ক্যান্সেল হয়ে যাবে, তাহলে ছেদবিন্দুগামী জিনিসটা বৃত্ত হবে না, সেটা কি হবে? সরলরেখা হবে। তার মানে এটা হচ্ছে বৃত্ত 1 মাইনাস বৃত্ত 2, এটাকে আমরা বলি সাধারণ জ্যা, ঠিক আছে? এটা হচ্ছে দুইটা বৃত্তের সাধারণ জ্যায়ের সমীকরণ। আচ্ছা, এখন তুমি চিন্তা করো, এটা আগেই আমরা পয়েন্ট সার্কেলের আলোচনায় শুরুর দিকে এই কনসেপ্টটা নিয়ে কথা বলছি, এখন আবার আসছে। দেখো, যদি মানে বৃত্ত 1 থেকে বৃত্ত 2 বিয়োগ করলে সাধারণ জ্যা হবে। এখন যদি এই বিন্দুটা, এই বৃত্তটা, বৃত্ত 2 যদি ছোট হতে হতে এরকমভাবে এরকমভাবে যদি একটা বিন্দু হয়, তাহলে বৃত্তের সাথে বিন্দু বৃত্তের সাধারণ জ্যা কি হবে? একটা স্পর্শক হবে না? হ্যাঁ, তার মানে আমরা বলতে পারি বৃত্ত মাইনাস বিন্দু বৃত্ত, এটা আমাদেরকে স্পর্শক দিবে, স্পর্শক রেখা। তাহলে আমরা যদিও এক্সপ্রেশনটা বড় হবে, কিন্তু সূত্র হিসাবে খুবই সোজা, যে আমরা এরকম বলতে পারি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0 বৃত্তের, হ্যাঁ, x1 y1 বিন্দুতে, এখানে লেখা দেখা যাবে কি? বৃত্তের x1 y1 বিন্দুতে স্পর্শক হচ্ছে, বৃত্ত থেকে বিয়োগ করতে হবে
এক্স মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার, এই বৃত্তের সমীকরণ থেকে এটা ইকুয়ালস টু 0, মানে বৃত্তের এক্সপ্রেশন থেকে এটা বিয়োগ করব। মানে এর চেয়ে সহজ সূত্র, মানে এখানে তোমার মুখস্থ রাখার ব্যাপার আছে, সেটা হচ্ছে বিন্দু বৃত্তের সমীকরণটা মুখস্থ রাখার ব্যাপার আছে। কেউ যদি বিন্দু বৃত্তের সমীকরণ ভুলে যায় তাহলে ঝামেলায় পড়বে। এটা হচ্ছে যে কোনো বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শকের পয়েন্ট সার্কেল অ্যাপ্লাই করে এইটার সূত্র, এবং এই সূত্রটাকে তুমি নতুন সূত্র হিসাবে ধরে নিতে পারো, ঠিক আছে, সে নিউ ফর্মুলা। তো ঠিক আছে, মোটামুটি পয়েন্ট সার্কেল সম্পর্কিত আলোচনা সমাপ্তি। পরের ক্লাসে আমরা করব বৃত্তের আরও অন্যান্য যে থিওরি আছে সেগুলো আলোচনা করব, ঠিক আছে। ওকে, তাহলে শেষ করো আজকে। আল্লাহ হাফেজ।